সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অবগত আছো যে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে যখন আমরা মুখোমুখি পাঠদান করতে পারছি না শ্রেণীকক্ষগুলোতে, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে তোমাদের জন্য নিয়মিত অনলাইন ক্লাসের সুব্যবস্থা রেখেছি, যাতে করে তোমরা ঘরে বসেই নিরাপদেই তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকেও আমরা একটা সুনির্দিষ্ট শ্রেণীর সুনির্দিষ্ট একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটি অর্থাৎ এই টপিকসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি উপভোগ করবে। তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সাথে অন্যান্য শিক্ষার্থী বন্ধুরাও আমাদের এই ক্লাসটি দেখার সুযোগ পায়। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেরি না করে আমাদের অনলাইন ক্লাসে চলে আসি। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন, সহকারী শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, হাইমচর, চাঁদপুর। আমাদের স্ক্রিনে দেখানো যে ইমেল ঠিকানাটি রয়েছে, এই ইমেল ঠিকানাটি বরাবর তোমরা ইমেলের মাধ্যমে তোমাদের নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের জিজ্ঞাসা কিংবা হোমওয়ার্ক জনিত কোনো সমস্যা থাকলে তোমরা এই ইমেল বরাবর ইমেল করতে পারো। আশা করি আমরা রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের এই সমস্যার সমাধানের চেষ্টা করব। আমাদের স্ক্রিনে দেখানো যে বইটি দেখে এতক্ষণে বুঝে ফেলেছ তোমরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে ক্লাস করব। আজকে আমরা ক্লাস করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমরা ধারাবাহিকভাবে এর আগেও কয়েকটি ক্লাস করেছি, সে ক্লাসগুলো ছিল আমাদের প্রথম অধ্যায়ের উপর। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে আবার তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, ছবিতে কি দেখছো? আমরা এখানে বিভিন্ন প্রাণীর ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জড় বস্তু রয়েছে, এখানে রয়েছে যে জীব, যে রয়েছে সিংহ, বাঘ, তোতা পাখি, রয়েছে গাছ গাছালি, রয়েছে কলম, এখানে রয়েছে টেবিল এবং ইমারত শিল্পের ইট। এখানে যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো আমাদের চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই না? এগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের, আমাদের আশেপাশে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যেই এই বস্তুগুলো বা এই জীবগুলো, এই প্রাণীগুলো অ্যাভেলেবেল। এখানে কোনটির প্রাণ আছে তোমরা কি বলতে পারো? এখানে প্রাণ আছে, তাদেরকে কি বলে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমরা এতক্ষণে বুঝে ফেলেছো যে আমাদের আজকের পাঠের বিষয় কি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ জীবজগতে যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য বলতে পারবে, জীব ও জড় পদার্থ শনাক্ত করতে পারবে, পরিবেশ থেকে উদ্ভিদ, প্রাণী ও জড় পদার্থের তালিকা তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা অ্যানিমেশন চিত্র লক্ষ্য করি। এই চিত্রের মধ্যে জীবের কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়? আমরা এখানে দেখছি যে বাঘ হাঁটছে, চলাচল করছে, তাহলে এটাও কিন্তু জীবের একটা বৈশিষ্ট্য। এখানে চিত্রের মধ্যে যে বৈশিষ্ট্যটি লক্ষণীয় সেটা হচ্ছে জীবের চলন। জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে। কোনো কোনো জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। উদ্ভিদ বেড়ে ওঠার সময় তার ডগা নড়াচড়া করে, কিন্তু জড় পদার্থ কি এটা করতে পারে শিক্ষার্থী বন্ধুরা? না, জড় পদার্থের এই নড়াচড়া বা এই চলনের ক্ষমতা নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্ভিদের চলন কিভাবে হয় এই বিষয়ের উপর একটা ভিডিও দেখি।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটিতে কি দেখলে? আমরা ভিডিওটিতে দেখলাম যে একটা উদ্ভিদ ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা বড় হচ্ছে। এটি হচ্ছে মূলত উদ্ভিদের চলন। তাহলে আমরা বলতে পারি যে জীব তার নিজের ইচ্ছায় অথবা প্রয়োজনের তাগিদে চলাচল করতে পারে। তাহলে এটি হচ্ছে জীবের একটি প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি জীব নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারে, অর্থাৎ সে প্রয়োজনের তাগিদে হোক বা নিজের ইচ্ছা মতো হোক সে চলাচল করবে। অর্থাৎ এই ক্ষেত্রে জীবের যে প্রধান বৈশিষ্ট্যটি লক্ষ্য পাবে সেটি হচ্ছে চলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরও দুটি অ্যানিমেশন চিত্র দেখতে পাচ্ছি। জীবের কোন বৈশিষ্ট্যটি এখানে লক্ষণীয় তোমরা একটু খেয়াল করো। এখানে যে প্রাণীটি রয়েছে, প্রাণীটি সবুজ ঘাস ভক্ষণ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও কয়েকটি প্রাণী রয়েছে, এরা গাছ থেকে ফল পেড়ে ভক্ষণ করছে। তাহলে এখানে জীবের কোন বৈশিষ্ট্যটি লক্ষণীয়? জীবের পুষ্টি। উদ্ভিদের পুষ্টি কিভাবে হয়? উদ্ভিদের পুষ্টি হচ্ছে যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে। আর এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো এবং পানি ব্যবহার করে পাতার ক্লোরোফিলের সহায়তায় সে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এই প্রক্রিয়াটি হচ্ছে জীবের পুষ্টি গ্রহণ বা পুষ্টি তৈরির প্রক্রিয়া। আমরা এটাকে বলতে পারি যে জীবের পুষ্টি গ্রহণ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি জীব কিভাবে বংশবৃদ্ধি করে, আর এই ছবির আলোকে আমরা কি বলতে পারি জড় পদার্থ কি তা পারে? না শিক্ষার্থী বন্ধুরা, জড় পদার্থের এই ধরনের ক্ষমতা নেই। তাহলে এখানে শুধু জীবের প্রজনন ক্ষমতা রয়েছে। প্রতিটি জীব ওই বংশবৃদ্ধি করতে পারে। প্রাণীর বাচ্চা হয়, উদ্ভিদের চারা হয়, এটি জড় পদার্থ করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরও একটি অ্যানিমেশন চিত্র দেখতে পাচ্ছি। এখানে পাশের যে চিত্রটি রয়েছে সেটি হচ্ছে বর্জ্য ত্যাগের প্রক্রিয়া, আর এটা হচ্ছে মানব কিডনি বা রেচনতন্ত্র দেখানো হয়েছে। এই রেচনতন্ত্রের মাধ্যমে দেহ থেকে প্রয়োজনীয় পরিমাণ পানি শোষণের পরে যে অতিরিক্ত পানি থাকে সে পানিটা দেহ থেকে বের হয়ে যায়। প্রতিটি জীব বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। এই প্রক্রিয়া রেচন। মূত্র ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ এক ধরনের রেচন প্রক্রিয়া। জড়তে কি এ ধরনের রেচন প্রক্রিয়া দেখা যায় শিক্ষার্থী বন্ধুরা? না। তাহলে আমরা রেচন প্রক্রিয়া কাদের দেহে দেখব? শুধুমাত্র জীবের মধ্যে রেচন প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে। দেহের মধ্যে যে বর্জ্য উৎপাদন হয়, আমরা ঘাম বলি, মূত্র বলি, সেটা আমরা দেহের বিভিন্ন অঙ্গ দিয়ে বের করে দেই। তাহলে এই যে বর্জ্য ত্যাগের প্রক্রিয়া, এটাই হচ্ছে রেচন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছি। যে প্রথম চিত্রটিতে উদ্ভিদ তার স্বাভাবিক নিয়মই আছে। দ্বিতীয় চিত্রটিতে যে উদ্ভিদটাকে বা লজ্জাবতী গাছটাকে যখন স্পর্শ করা হয় তখন সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়, পাতাগুলো গুটিয়ে ফেলে। এই যে অনুভূতি বা এই যে টাচ করার যে ক্ষমতা, এটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এটাই হচ্ছে জীবের অনুভূতি। তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদেরও অনুভূতি আছে। মানুষের শরীরে সূচ ফুটালে আমরা ব্যথা পাই, আবার চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, কারণ সূচ ও আলো আমাদের দেহে অনুভূতি সৃষ্টি করে। একটি লজ্জাবতী গাছের পাতা ছুঁলে তা বন্ধ হয়ে যায়, কিন্তু একটি ইট বা পাথরকে ছুঁলে বা সূচ ফুটালে সেটি কি কোনো প্রক্রিয়া দেখাবে শিক্ষার্থী বন্ধুরা? না, সেটি এই প্রক্রিয়াটি দেখাবে না, কারণ জড় পদার্থের অনুভূতি গ্রহণের কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র জীবের অনুভূতি গ্রহণের ক্ষমতা রয়েছে। এটা হচ্ছে জীবের একটা প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে অ্যানিমেশন চিত্রটি, এই চিত্রগুলোতে জীবের কোন বৈশিষ্ট্য লক্ষণীয়? জীবের শ্বাস প্রশ্বাস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুসফুস, এই ফুসফুসের সাহায্যে সে অক্সিজেন গ্রহণ করবে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। প্রতিটি জীব জন্মের পর থেকে শ্বাস গ্রহণ ও ত্যাগ করা শুরু করে।
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকে, অর্থাৎ এই শ্বাস গ্রহণ প্রশ্বাস যে প্রক্রিয়া সেটি অনবরত চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলমান থাকবে। এখানে কি দেখছো? জীবের বৃদ্ধি। বৃদ্ধি, প্রতিটি জীব জন্মের পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু একটি জড় পদার্থ সেরূপ কিছু হয় কি শিক্ষার্থী বন্ধুরা? না, জড় পদার্থের এরকম বৃদ্ধি ঘটে না, শুধুমাত্র জীবের ক্ষেত্রে এরকম বৃদ্ধি সংগঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে জীবের বৃদ্ধি হয়, জড় পদার্থের বৃদ্ধি হয় না। এখানে কি দেখছো? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জীবের বৃদ্ধির প্রক্রিয়াটি আস্তে আস্তে এই চারা গাছটি বড় হচ্ছে এবং সময়ের সাথে সাথে সেটা চলমান রয়েছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জীবের এই বৃদ্ধি সংগঠিত হয়, আবার একটা সময় এসে এই বৃদ্ধি কিন্তু থেমে যায়। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি একই ধরনের প্রাণী, কিন্তু সময়ের পরিবর্তনে তার আকৃতি এমন হয়েছে। আগে যে প্রাণীটি ছিল সেটা অনেক লম্বা বা উঁচুতে খাবার গ্রহণ করতে পারত, যখন খাবারের সংকট বা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয় আস্তে আস্তে তখন সে তার এই দেহের কাঠামো কিন্তু পরিবর্তন হতে থাকে। আর পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারা, এই বৈশিষ্ট্যটা হচ্ছে জীবের অভিযোজন। কারণ সময়ের সাথে পরিবেশের সাথে যদি জীব অভিযোজিত না হয় তাহলে সে কিন্তু পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারে না। আমরা এই জীবের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো দেখলাম সেগুলো আবার আমরা একটু এক নজরে দেখি। এই বৈশিষ্ট্যগুলো এবার তোমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর সাথে এই চিত্রগুলো একটু মিলিয়ে নিবে। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য দেখছি নড়ন বা চলন। আমাদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে পুষ্টি ও বৃদ্ধি। তার পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রজনন, রয়েছে রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস এবং অভিযোজন। এইগুলি হচ্ছে জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আমরা এবার ছোট ছোট প্রশ্নে একটু তা মূল্যায়ন করার চেষ্টা করি। জীবদেহে উৎপাদিত বর্জ্য বের করার প্রক্রিয়াকে কি বলে? আরেকটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হলো, তোমরা দেখি এই প্রশ্নের উত্তরটিও মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। উদ্ভিদে বেড়ে ওঠার সময় তার ডগা নড়াচড়া করে, এ বৈশিষ্ট্য হলো। এবার আমরা একটু উত্তরগুলো মিলিয়ে নিই। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল জীবদেহে উৎপাদিত বর্জ্য বের করার প্রক্রিয়াকে কি বলে, সেটি হচ্ছে রেচন। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল উদ্ভিদের বেড়ে ওঠার সময় তার ডগা নড়াচড়া করে, এ বৈশিষ্ট্যটি হলো চলন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেই বিষয়ের উপর আমরা তোমাদেরকে ছোট্ট একটি বাড়ি কাজ দিব। আমাদের এই বাড়ি কাজটি তোমরা খাতায় তুলে নাও। যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমরা বিষয়ভিত্তিক শিক্ষকের নিকট বাড়ি কাজটি উপস্থাপন করবে, অথবা তোমরা বাড়ি কাজটি করে আমাদের ইমেল ঠিকানা বরাবরও প্রেরণ করতে পারো। তোমার বাড়ির চারপাশে জড় উদ্ভিদ ও প্রাণীর তালিকা করবে এবং উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আছে তা লিখে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে ছিলে, এজন্য তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মহামারী করোনা পরিস্থিতিতে তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, বাসায় অবস্থান করবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলবে। প্রয়োজন ব্যতীত বাসার বাইরে বের হবে না। যখন বাসার বাইরে বের হতে হয় তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।